প্রফেসর ইউনূস লন্ডনে বিরাট ঘটনা ঘটিয়ে এসেছেন। বাংলাদেশে ফিরে সে আসল ঘটনা জানিয়ে দিয়েছেন, ওখানে বসে কিন্তু জানতে পারেন। দর্শক, আপনারা জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনূসের ভয়ে পালিয়েছিল। ওটা এক প্রকার পালানো, কিস্তির টাকার ভয়ে যেরকম পালায় না ওরকম পালিয়েছে, যে সাক্ষাৎ দিবে না। কারণ কি, সাক্ষাৎ দিলে তো পাচার হওয়া বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ফেরত দিতে হবে, এজন্যে পালিয়েছে, সাক্ষাৎ দেয়নি। অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বা ব্রিটিশ রাষ্ট্রের বা তাদের পার্লামেন্টের বিভিন্ন এমন এমন লোকজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সাথে দেখা করেছে ইউনূস সহ। তাতে প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্র এই সরকারের প্রতি যথেষ্ট সংবেদনশীল এবং রেসপেক্ট করে। এমন না যে এই সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নাই, এই সরকারকে দখলদার মনে করে, হাসিনাকে সরকার মনে করে। এটা ভারতও মনে করে না, ভারতও তো ইউনূস সরকারকে স্বীকৃতি দিয়েছে। তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার তো কোনো কারণ ছিল না। ব্রিটিশ রাজা যেখানে ইউনূসকে ডেকেছে, তার সাথে 30 মিনিট একান্তে কথা বলেছে, তাকে মহাসম্মানিত পুরস্কার দিয়েছে, তার সারা জীবনে ইউনূসের সারা জীবনের কর্মকাণ্ডের স্বীকৃতি দিয়েছে। এমনকি এই যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান বা এরপরে যে পরবর্তী দৃশ্যপট, এটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের মাধ্যমে। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন না। ইউনূস চেষ্টা করেছিলেন, ডেফিনেটলি ভেবেছিলেন যে একটু পালিয়ে থাকি, কিস্তির টাকাটা না দিয়ে পারবো, কিন্তু না। ব্রিটিশ বা ব্রিটেন একটা স্ট্রাকচারে চলে, সেখানে আইনের শাসন আছে। সেখানে প্রাইম মিনিস্টার উল্টাপাল্টা করলে তার চাকরি থাকে না, ক্ষণে ক্ষণে প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়, দেখেন না, পদত্যাগ করতে হয়। সেখানে রুল অফ ল আছে। ইউনূস চালাক কম না। স্টারমার পালিয়েছে, তাতে কি হয়েছে? টাকা ফেরত আনার বন্দোবস্ত ইউনূস করে এসেছে, এটা বিরাট ঘটনা। অলরেডি ওই দেশের আইনের শাসনকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করাতে পেরেছেন ইউনূস, যেটা করিয়েছেন ব্রিটেনের ইতিহাসে একসাথে এত পরিমাণ সম্পদ জব্দ করা হয়নি, যেটা এই ইউনূসদের তৎপরতায় ব্রিটিশ সরকার করতে হয়েছে, অপরাধ তদন্ত সংস্থা। অতএব ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী চালাকি করেছে, এটা পারবে না। বরং ব্রিটেনে তার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, যে কেন তিনি, এটা অসভ্যতায় যে একজন নোবেল লরিট এসেছেন, একটা দেশের প্রাইম মিনিস্টার সমমর্যাদার চিফ অ্যাডভাইজার এসেছেন, এবং ব্রিটিশ রাজা তার সাথে একান্তে বৈঠক করে তাকে একটা মহাসম্মাননায় ভূষিত করে, আর প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করেন। এটা ব্রিটিশ জাতির জন্য লজ্জার। তাদের যে হিস্ট্রিক্যাল যে ভদ্রতা, সেই ভদ্রতার প্রতি একটা কলঙ্ক। ব্রিটিশটা কিন্তু অতিথি পরায়ণ জাতি, বিশেষ করে ভদ্র। ব্রিটিশদের মতো খুব ভদ্র আপনি খুব কম পাবেন। আমেরিকানদের মধ্যে কিছুটা অভদ্রতা আছে, কিন্তু ব্রিটিশটা যথেষ্ট ভদ্র জাতি, সভ্য জাতি। সেখানে ইউনূসের মতো একজন মেহমান গিয়েছেন, একজন নোবেল লরিট, ইউকেতে যথেষ্ট সম্মানিত। দেখেন, নোবেল পুরস্কারকে পৃথিবীর বিভিন্ন দেশ সন্দেহের চোখে দেখে যে এটা মার্কিন সাম্রাজ্যবাদের একটা টুলস, কিন্তু ইউকেতে নোবেল পুরস্কার এটা অত্যন্ত মহানভাবে দেখা হয়। আবার এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, এটা তো ব্রিটেনের একটা মহাসম্মানিত একটা বিষয়। এরকম একজন সম্মান পেয়েছেন, এরকম একজন ব্যক্তির সাথে দেখা করলেন না, এটা তার জন্য লজ্জার। তো দর্শক, এর মানে স্টারমার কৌশল করলো, কিস্তির টাকার ভয়ে পালালেও আইনের শাসনের সুযোগ নিয়ে ইউনূস ওই টাকা আদায় করে ছাড়বেন।
বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত আসবে, ইউনূস সফল হবেন, কিন্তু স্টারমার থাকবে না, তার চাকরি এক পর্যায়ে থাকবে না। দর্শক, আর একটা ঘটনা ঘটিয়ে এসেছেন, সেটা হচ্ছে ওখানে আইনজীবী নিয়োগ করে এসেছেন। মানে তৎপরতা চলতে থাকবে, ভেবেছিল কি ইউনূস সাহেব চলে এসেছেন, এখন আর স্টারমারের ভয় নাই না, ওখানে আইনজীবী নিয়োগ করে এসেছেন। আর ব্রিটেন কতটা রুল অফ ল এর কান্ট্রি, কতটা স্বচ্ছ এটা দেখবেন। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা সভ্য দেশ, গণতন্ত্রের উৎপত্তি এখান থেকে, গণতন্ত্রের সূতিকাগার, সভ্যতার সূতিকাগার, সারা পৃথিবীতে সভ্যতা ছড়িয়েছে ব্রিটেন থেকে। সেখানে আইনজীবী আছে, তিনি নিয়মিত কাজ করবেন, আইনি লড়াই চালাবে। এখানে উল্টোপাল্টা করলে ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর চাকরি থাকবে না, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে। এই ব্যবস্থা করে এসেছেন প্রফেসর ইউনূস। দর্শক, অনেক ঘটনা ঘটিয়ে দিয়ে এসেছেন। বিশেষ করে আপনারা দেখেছেন যে এই তারেক রহমান সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এটা আমি সমর্থন করি না, কিন্তু এটাকে ঘিরে তো বাংলাদেশের রাজনীতির চিত্র বদলে গেছে, এতে তো আর কোনো সন্দেহ নেই। বিএনপি ইউটার্ন নিয়েছে, এক ধরনের ট্রানজিশন হয়েছে, এটা একটা বড় ঘটনা। আবার ব্রিটিশ রাজার কাছ থেকে যে সম্মাননা পেয়েছেন, যেভাবে কথা বলতে পেরেছে, এটা একটা বড় অর্জন। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এটা ইউনূসদের তৎপরতায়, এটা একটা বড় অর্জন। আইনজীবী নিয়োগ করে এসেছে। এখন ওই জুলকারনাইন সাহেবরা বলে যে অনেক টাকা, বাংলাদেশি টাকার প্রায় 3-3.5 কোটি টাকা শুধু হোটেল খরচ হয়েছে। 50 কোটি টাকা লাগলেও বাকি, সে কি টেমস নদীর পারে থাকবে? হাসিনা যে বহন নিয়ে জাতিসংঘে যেহেতু হোটেলে যে খরচ হতো বা ইত্যাদি ইত্যাদি, তার চাইতে অনেক কম হয়েছে। এটা তো তেমন কিছু না, এটা রাষ্ট্রের জন্য একদম একটা ছোটখাটো খরচ। অতীতের এই ধরনের খরচ নিয়ে তো কেউ হোটেল থেকে বিল এনে সেটা প্রকাশ করেনি, এটা কেন করেছে? মানে এমন ভাবে প্রচারণা চালাচ্ছে যে এরা থাকবে টেমস নদীর পারে অথবা কারো বাসায় টাসায়, এরা হোটেলে থাকবে না। অথচ রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান গিয়েছে। হাসিনার খরচ ছিল এর চাইতে অনেক গুণ বেশি। এখন এই খরচের তুলনায় অর্জন, আকাশচুম্বী অর্জন। খরচ সে তুলনায় কিছুই না। টাকাগুলো যখন ফেরত আসবে পাচার হওয়া, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আরো অনেকে এমন কর্মকর্তাদের সাথে আলাপ করেছে, ব্রিটেনের এমন লিগ্যাল স্ট্রাকচারের সাথে এনগেজড হয়েছে, ব্রিটিশ সরকার ওটা ফেরত দিতে বাধ্য হবে। বললাম না যে ব্রিটিশ গভর্নমেন্ট রুল অফ লয়ে বিশ্বাস করে, ওখানে আইনের শাসন আছে। সেই জায়গাগুলো হিট করে এসেছে ইউনূস, এটা বড় অর্জন। তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার পালায়, কিন্তু সরকার কিন্তু ঠিকই সহায়ক ভূমিকা পালন করতে বাধ্য হবে, যেহেতু সেখানে আইনের শাসন আছে। আর যে বললাম না যে উল্টাপাল্টা করলে ব্রিটিশ প্রাইম মিনিস্টার চাকরি থাকবে না, হর হামেশা তাদের প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়। ইউনূস বলেন, এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছে, আমি তার জন্য অনেক প্রশংসা করি। তাহলে হোটেল খরচ উঠছে কিনা বুঝতে পারছেন এবার। বিবিসির প্রতিবেদন বলে, আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার জন্য সুযোগ হচ্ছে। এর মানে থার্ড পার্টিকেও এখানে এনগেজ করার ব্যবস্থা করে এসেছে, শুধু আইনজীবী নিয়োগ নয়। বিশেষ করে হাসিনা সরকার আমলে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগগুলো অনুসন্ধান করছে। বাংলাদেশ কর্তৃপক্ষের ধারণা, হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন প্রায় $234 বিলিয়ন দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। অভিযোগ করা হয়েছে একটা বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে অথবা ব্যয় করা হয়েছে। এখন ওই $234 বিলিয়ন যদি $150 বিলিয়ন বলি, ওটা যদি ফেরত দিতে হয়, এটা একটা বড় ধাক্কা ব্রিটিশ সরকারের জন্য। এই কারণে স্টারমার পালিয়েছেন, কিন্তু লাভ নেই, ইউনূস সব ফাঁক আটকে এসেছেন। এখন টিউলিপ সিদ্দিক কি করবে জানেন? জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই, জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। এই মাগি কি করেছে জানেন? তার সাদা জামাইরে লইয়া এখন সার্চে যাইয়া কইব, ও জিসাস, ও জিসাস মোরে দে, কি দাও।
ইউনূস তো আমার পাশার মধ্যে একটা বাস দিবে, একটু ছোট বাস দিতে কও যাতে আমি ব্যথাটা কম পাই। বুঝতে পারছেন? এখন এইটা যখন হবে, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে যে কো ভাই আপনি কি মজা পাবেন ওই টিউলিপের পাশায় যখন বাস যাবে, আমি কেন মজা পাবো জানেন? একটা কারণে মজা পাবো, আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে, এই মাগির কাছে যখন গিয়েছে, ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো, এই মাগি বলছে হু ইজ আরমান? আই এম নট বাংলাদেশি সিটিজেন, আই এম ব্রিটিশ, আই হ্যাভ নাথিং টু ডু, দে আর আউটসাইড অফ মাই জুরিসডিকশন, এই মাগি বলেছে। আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল, আমার ভাই আরমানকে এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল, আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে। এই মাগি লন্ডনে বসে দাঁত কেলাইয়া হাসছে। দেখুন, এই মাগির উলঙ্গ পাছায় যদি বাস যায়, ভাই আমি কেন সেলিব্রেট করব না? আমি তো সাধারণ বাংলাদেশী, আমি কেন জিন্দাবাদ দেব না? আমি মনে মনে বলবো বাসটা আর একটু বাড়াইয়া দাও, বাসের এক্সটেনশন আছে, একটা বাস গেছে আর একটু জায়গা আছে, আরেকটা বাস ঢুকায় দাও। আমি ওইটার পক্ষে। কারণ কি জানেন, আরমানের পরিবার কত কষ্ট পেয়েছে এটা আমি জানি, আমি টের পাই। ইলিয়াস আলীর পরিবার কত কষ্ট পেয়েছে, আমার ভাই এবং তার পরিবার কতটা কষ্ট পেয়েছে আমি তা অনুভব করি। আমার ভাই ব্রিগেডিয়ার আজমিকে যেভাবে অত্যাচার করেছে, তার জীবনকে দুর্বিষহ করে দিয়েছে, ওই কষ্ট আমাকে টাচ করে। Therefore, এই টিউলিপ নামের এই বিশ্বের পাছায় যদি এক্সটেনশনের পরে এক্সটেনশন দিয়ে বাস ঢুকানো হয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছে কারো কষ্টে তুমি আনন্দ প্রকাশ করো না। আমি জানি হয়তো আল্লাহ বলছে মাফ করে দিতে হয়। আমি আমার দ্বারা ব্রিগেডিয়ার আজমির কষ্টের মাফ করার কেউ আমি না। এটা যদি ব্রিগেডিয়ার আজমি মাফ করে, ব্যারিস্টার আরমানের মাফ করার আমি কেউ না। এটা যদি ব্যারিস্টার আরমান করে, আমার ভাই ইলিয়াস আলীর পরিবারের দুঃখ কষ্ট এই মাফ করার আমি কেউ না। যদি আমার ভাই ইলিয়াস আলীর পরিবার মাফ করে, এই বেশ্যা মাগির কাছে গেছিল যে তুমি কিছু একটা করো, তোমার খালাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি তো এখানকার এমপি, তুমি এদের জন্য কিছু একটা করতে পারো। এই মাগি বলছে I do not have any responsibility or obligation to do anything এদের জন্য। আমি বাংলায় বলি, দর্শকবৃন্দ, এই মাগি বলছিল আমি বাংলাদেশি কেউ না, এরা আমার কনস্টিটিউয়েন্টস না, দেয়ারফর এদের জন্য আমি কিছুই করতে পারবো না, এরা হয়তো নিজেরা পালাই আছে কোন জায়গায়। এই মাগি বলছে। দর্শকবৃন্দ, এই প্রমাণ সে যে বলেছে, প্রমাণের জন্য আমার বলার দরকার নাই। সোশ্যাল মিডিয়ায় ঢুকেন, হাজারো ভিডিও পাবেন এই মাগি এইগুলো বলেছে। আজকে সে বীর করছে ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য। কেন? একটা কারণের জন্য, তার বাসায় যে বাস যাবে, বাসটার সাইজ যেন ছোট হয়, এই বাসের সাথে কেউ যেন একটু ঘি মিশাইয়া দেয়, যেন গড়গড় করে ওর পাশায় যায়, কষ্টটা যেন কম পায়। আমরা এটা মেনে নিতে পারি না, আমাদের এটা মেনে নেওয়ার কোনো কারণ নাই। এই হচ্ছে টিউলিপ সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিকের ইতিহাস। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, রেহানা মাগির আর এক ছেলে আছে ববি, ও গে, ও কোথায় আছে
আমি বাংলাদেশের অথরিটিকে আমি রিকোয়েস্ট করব, ইনভেস্টিগেটরদের, দুর্নীতি দমন সংস্থার প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করব ববিকে খুঁজে বের করতে। সবাই রেহানা মাগিকে খুঁজতেছে না, সবাই হাসিনা মাগির নিয়ে ব্যস্ত। আমি ববিকে খোঁজার পক্ষে, আমি টিউলিপকে খোঁজার পক্ষে। শুধু বেলারানী সাহা ওরফে হাসিনা শেখ এবং জয় এবং পুতুল এদের পাছায় বাড় যাবে আর রেহানা মাগি পর্দার আড়ালে থাকবে, এটা হতে দেয়া যায় না। অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন বাংলাদেশে, যারা বাংলাদেশের পক্ষে কাজ করেন, রেহানা শেখের দিকে একটু ফোকাস করেন। এই মাগি কমলা রানী সাহা নামে ভারতীয় নাগরিক, এই মাগি সালমান রহমানের কাছ থেকে পয়সা নিয়ে লন্ডনে আরামায়েশের জীবন কাটাইছে, সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে এবং বসুন্ধরা শাহ আলমের কাছ থেকে পয়সা নিয়েছে। বসুন্ধরা শাহ আলম এদেরকে পয়সা দিয়ে দাঁড় করিয়েছে। বসুন্ধরা শাহ আলম বেশ্যাগিরি করে শুধু এই আওয়ামী লীগের লোকজনদেরকে খাওয়ায় নাই, হাসিনার পাশে দাঁড়ায়া বলছে এই পৃথিবীতেও হাসিনারে সাপোর্ট দিবে। ওই হারামজাদা বাংলাদেশের নাফরমান শাহ আলম নাকি মরার পরে আখিরাতেও হাসিনার পাশে গিয়ে দাঁড়াবে। এই হারামজাদা আবার নাম দিছে আহমেদ সুবাহান, আহমেদ আকবর সুবাহান। নাম আসিল দুঃখ। এখন এই কাজের লোকের নামটা সরানোর জন্য এই শাহ আলম নাম দিছে, এই বসুন্ধরা শাহ আলম এখন নাম দিছে, হ্যাঁ নাম হইছে সম্রাট আকবর। সম্রাট দিলে মানুষের জুতা মারবো, এই জন্য দিছে আহমেদ আকবর সুবাহান।